তুষার প্রেমের অনুভূতি পর্ব 1। বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজড হয়ে গেল ফারিয়া। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাতে থাকা ফ্লোর ভাসটা সজোরে মাটিতে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙার শব্দে অনিল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ফারিয়াকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। দ্রুত অর্ধনগ্ন মেয়েটিকে তার নগ্ন বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফারিয়ার কাছে ছুটে যেতে নিল, কিন্তু ফারিয়া ফ্লোর থেকে কাচের টুকরো হাতে নিয়ে অনিলের দিকে ধরে বলে, আর এক পা এগোবে না রাস্কেল। তোর মতো ছেলেকে ভালোবেসে আমি সত্যিই ভুল করেছি। তোর মতো নোংরা ছেলে কখন আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখিস না। ধোকা দিলি আমাকে, এর শাস্তি তো তোকে আমি অবশ্যই দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনিল ফারিয়াকে কিছু বলতে নিবে, ফারা তার হাতের কাজটা অনিলের গলার কাছে ধরে বলে, নো মোর ওয়াট ইউ, আদারওয়াইজ আই উইল কিল ইউ। অনিল ভয়াত্ম চোখে ফারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আমার কথা শোনো ফারিয়া, আমি সত্যি মেয়েটিকে চিনি না। শ্যাট আপ অনিল, তোর ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। যদি করিস তাহলে তোর জিহ্বা আমি এই মুহূর্তে টেনে ছিঁড়ে ফেলবো। ফারিয়ার রক্তলাল চোখ দেখে ভয়ে অনিল মুখ ফুটে কিছু বলতে পারল না, মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ফারিয়া অনিলকে ওভারটেক করে অর্ধনগ্ন মেয়েটার চুলের মুঠি ধরে ফারিয়ার দাঁতে দাঁত চেপে বলে, তোকে ছেড়ে দেবো এটা কখনো ভাবিস না। ছেলেদের বেঁধে যাওয়ার শখ তোর আমি সারা জন্মের জন্য মিটিয়ে দেবো। ওয়েট, তোদের দুজনকে এমন শাস্তি দেবো যে আমাকে ধোকা আর প্রতারণা করার কথাগুলো ভাবতেই তোদের শরীরে কাঁটা দিয়ে উঠবে, কলিজা কেঁপে উঠবে। ফারিয়া মেয়েটির চুল ছেড়ে দিতে মেয়েটির শরীরে চাদর পেঁচিয়ে অনিলের সামনে দাঁড়িয়ে বলে, এই যে মিস্টার, আমার টাকাটা দিয়ে দিন, আমি চইলা যাই। আপনার জন্য এই ম্যাডাম আমারে খুন করব। আপনি অন্য কাউরে ডাইকা লন, আপনার লগে শুইব আমি, আর থাকবো না, আমার টাকাটা দিয়ে দেন। অনিল মেয়েটাকে জোরে ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে কে তুমি, আর এইসব কি বলছো? আমি কেন তোমাকে ডাকবো? আর তুমি এখানে কি করছো আমার বেডরুমে? কেন স্যার, আপনি তো আমাকে নিয়ে আইছেন আপনার লগে শুইবার লাগা। ফারিয়া অনিল আর মেয়েটার কথাগুলো শুনে রেগে অনিলের গলা চেপে ধরে বলে, ছি অনিল, তোর এতই শরীরের খিদে যে রাস্তার প্রস্টিকিউট নিজের বেডে নিতে দুবার ভাবলি না? তোর মতো নোংরা জঘন্য ছেলে আমার বয়ফ্রেন্ড, এটা ভাবতেই আমার সারা শরীর ঘিন ঘিন করতো। ওর ওই নোংরা হাত দিয়ে আমাকে শুয়েছিস, তোকে না আমি কখনো ক্ষমা করব না, আর না ছেড়ে দেব। এবার দেখবি এই ফারিয়া তোর সাথে ঠিক কি কি করে। ফারিয়ার রক্তিম চোখে অনিল আর মেয়েটার দিকে তাকিয়ে রেগে রুম থেকে বেরিয়ে যায়। চলে যেতে অনিল সজোরে এক থাপ্পড় মারে মেয়েটিকে। শালি, বল তোকে কে পাঠিয়েছে? আমি তো তোকে ডাকিনি, তাহলে কে তোকে পাঠিয়েছে বল? অনিলের ধমক শুনে মেয়েটা কেঁদে দিয়ে বলে, আপনি তো আমারে ফোন কইরা ডাকলেন, নাইলে আমি কেমনে এইখানে আপনার ঘরে আসমু? অনিলের যেন রাগে মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। 2 মাস ফারিয়ার পিছনে ঘুরে 1 সপ্তাহ আগে ফারিয়া তার ভালোবাসার প্রপোজালে রাজি হয়, আর এখনই তাকে এমন নোংরা বাজে অবস্থায় দেখে ভুল বুঝলো। অনিল নিজের ভাবনা থেকে বের হয়ে মেয়েটিকে কিছু বলবে, কিন্তু পুরনো খুঁজে মেয়েটিকে দেখতে পায় না। কয়েক মুহূর্তেই মেয়েটি যেন ভ্যানিশ হয়ে গেল। অনিল ভেবে পাচ্ছে না ওর সাথে ঠিক কি হয়ে গেল। আপু, কাজ হয়েছে। অনিল তোকে চিনতে পারেনি তো? তুই যে ফারিয়া নয়, ফারহা। আজ পর্যন্ত আমাদের মম ড্যাড চিনতে পারলো না। ফারহা আর কে ফারিয়া? তাহলে তোর এই 2 দিনের প্রেমিক আমাকে কি করে চিনবে? ও, তুই এই অনিলকে আমার হাত থেকে বাঁচিয়ে দিলি, না হলে আজ ওর মৃত্যু ছিল আমার হাতে। ফারিয়া, আমি তোকে আগেও বলেছি নিজের রাগটাকে, জেদটাকে কন্ট্রোল কর। এমন না হয় তোর এই রাগ আর জেদ এর জন্য তোকে বোনটাকে হারাতে হয়। আর আমরা জাস্ট 3 মাস হলো বিটিতে ফিরেছি, এখনই এমন কিছু করিস না যাতে পুলিশ কেস হয়ে যায়। কথা অগ্রাহ্য করে ফারিয়া বলতে লাগলো, আমি এখানকার একটা কলেজে চাকরি পেয়েছি, বাট মম জবটা আমাকে করতে দিচ্ছে না আপু। আমাকে ম্যানেজ করে নেব, বাট তোকে প্রমিস করতে হবে নিজের রাগটাকে কন্ট্রোল করবি। ঠিক আছে, তোর কথা মতোই সবটা হবে। ফারিয়া তাদের গাড়িতে উঠে অনিলের সাথে থাকা মেয়েটা থেকে ফারিয়ার পাসটা নিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দারুণ অভিনয় করেছো ফুলি, আই অ্যাম ইমপ্রেস। নাও তোমার বাকি টাকা। থেকে মোটা অঙ্ক বের করে ফুলির হাতে দিয়ে দেয়। তোমাকে যেন আর এই শহরে না দেখি ফুলি। না ম্যাডাম, আমি আজকে গ্রামে চলে যাবো, এই শহরে আর ফিরবো না। আপনি নিশ্চিত থাকেন ম্যাডাম। ফারহা কিছু বলল না, তবে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। ফারহা চোখে সানগ্লাস পরে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। স্যার, আপনি এখানে? আপনার তো খান মঞ্জিলে থাকার কথা। ফাইলগুলো গোছাতে গোছাতে বলতে লাগলো আসলাম। আসলামের কথা শুনে মেঘ চোখে আসলামের দিকে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার আসলাম, আজকাল দেখছি আমার থেকে খান মঞ্জিলের খবর তুমি বেশি রাখছো। কারোর প্রেমে টেমে পড়লা নাকি? শীতল গলায় বলল মেঘ।
মেঘের কথা শুনে এসে থাকা চলাকালীন তত্তর করে ঘামতে লাগলো আসলামের মনের কথা মেঘ অতি সহজে বুঝতে পারবে তার চোখ দুটো দিয়ে। আসলাম জানে মেঘ যে কোনো মানুষের চোখ দেখে তার ভেতরেরটা পড়ে ফেলতে পারে। পেল আসলাম, ভয় পাবার কিছুই নেই আসলাম, তুমি কি বলতে চাও? এবার সাংসারিক হঞ্ছার আর কত বছর লুকিয়ে এই কাজগুলো করবেন? পূরণ না হওয়া পর্যন্ত আমি যে এই পথ থেকে ছাড়তে পারবো না আসলাম। মেঘ শার্টের উপর ব্লাজার পরতে পরতে আসলামকে বলে, আমি বের হচ্ছি। খান মঞ্জিল থেকে এসে পুরো ডিটেলসের ফাইল যেন আমার টেবিলের উপর দেখতে পাই আসলাম। ওকে ছাড়। মেঘ গাড়ির চাবি নিয়ে ফুরফুরে মন নিয়ে গাড়ি স্টার্ট দেয়। খান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছে মেঘ। দীর্ঘ 7 বছর পর খান মঞ্জিলে পা ফেলল মেঘ। খান মঞ্জিলে প্রবেশ করার সাথে সাথে দুপাশ থেকে সার্ভেন্টরা ফুল দিয়ে ছিটিয়ে দিচ্ছে। মেঘ প্রথমে বিরক্ত হলেও প্রকাশ করে না। হঠাৎ মেঘকে বলে ওঠে, কেমন আছো মেঘ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আঙ্কেল? দুই মেয়েকে দীর্ঘ 7 বছর পর কাছে পেয়ে বাবা মা যেমন থাকে আমিও ঠিক তেমনই আছি মেঘ। ওহ আঙ্কেল, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। কে হেসে মেঘকে আবারও জিজ্ঞাসা করলো, মেহরাবের বিজনেস সামলাচ্ছ মেঘ? না আঙ্কেল, আপনার বন্ধুর বিজনেস আমি নই, বরং শ্রাবণ ভাইয়া সামলাচ্ছে। তাহলে তুমি কি করছো মেঘ? আমি? বাকিটা বলার পূর্বে মিহি কণ্ঠে পেছন থেকে কেউ বলে উঠল, ড্যাড মম কোথায়? কোথাও দেখছি না কেন? মেঘ এমন মিষ্টি কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে চকলেট রঙের একটা সুন্দর গাউন পরিহিত রমণী ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মেঘের হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য ওখানে থেমে গেল। বুক ধুক ধুক যেন হঠাৎ করে বেড়ে গেল। গলা শুকিয়ে এলো মেঘের। ফায়াজ খান তার মেয়েকে দেখে বুঝতে পারছে না এটা তার বড় মেয়ে ফারহা নাকি ছোট মেয়ে ফারিয়া, কারণ সিঁড়ি দিয়ে তার এক মেয়ে একই রকম গাউন পরে তাদের দিকে আসছে। দাঁড়িয়ে থাকা রমণী মেঘের সামনে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো মেঘরাজ? ফারহা মুস্কি হাসলো। ফারিয়া পিছন থেকে ফারহাকে জড়িয়ে ধরে বলে, আপু দেখ না, চুলটা খোপা করতে পারছি না, একটু হেল্প করে দে না। ফারহা মেঘের উপর থেকে দৃষ্টি সরিয়ে খান মঞ্জিলে ফায়াজ খান পার্টি থ্রো করছে তার 2 রাজকন্যা ফারহা আর ফারিহার জন্য। ফারহার ফুপি মোহনা রহমান তার 2 ছেলে রাফি আর আদিলকে নিয়ে খান মঞ্জিলে প্রবেশ করতে তিনি চমকে ওঠে ফারহা আর ফারিয়াকে দেখে। কত 3 মাস আগে বিটিতে এসেছে এই কম মানুষই জানে। ফারহা আর ফারিয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরে। মেঘ দূরে দাঁড়িয়ে ফারহাকে অবলক্ষণ করছে। ফারহা মিনিবারে আসতে হঠাৎ করে ফারহার মুখ চেপে ধরে একটা রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। ফারহাকে জড়িয়ে থাকা লোকটার পায়ে আঘাত করে বেডের উপর ছিটকে পড়ে। ফারহা কিছু বলতে যাবে তখনই মেঘ ফারহার গলা চেপে ধরে বলে ওঠে, 7 বছর আগে আমাকে না বলে চলে গিয়ে যে ভুল করেছ তার শাস্তি তোমাকে আমি আজ ফারু পাখি, আমাকে দেওয়ার প্রত্যেকটা কষ্টের মূল্য এবার তোমাকে দিতে হবে ফারু পাখি। মেঘের হাত কিছুটা আলগা হতে ফারহা মেঘকে ধাক্কা দিয়ে ফেলে মেঘের ওপরে উঠে বসে। মেঘের গলায় দিয়ে সাইড করতে করতে বলে, তুমি আমাকে শাস্তি দিতে পারবে না মেঘরাজ, তোমার ফারু পাখিকে তুমি কষ্ট দিবে। আচ্ছা মেঘরাজ, আমার কষ্ট দেখে কি তোমার একটুও কষ্ট হবে না? মেঘের বুকের ভেতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে। দীর্ঘ 7 বছর তাকে কঠিন থেকে তরল হতে বাধ্য করছে, যেটা মেঘ কোনো মতেই চাইছে না। তবে তার পূর্বে মেঘের ফোনটা বেজে ওঠে। ফারহা মুচকি হেসে মেঘের উপর থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। মেঘ ফারহা চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, স্যার একটা ইনফরমেশন আছে, আজ শহরে বম ব্লাস্ট হবে, কিন্তু কোথায় কখন এটা জানা সম্ভব হয়নি। ইউ ইডিয়েট, এটা না জানলে কি করে আমরা এটাকে আটকাবো? মেঘ কিছু একটা ভেবে বলে, ওয়েট, আজ যা হতে চাচ্ছে হইতে দাও, ওদের নেক্সট প্ল্যান কি হবে সেটা বুঝতে পারবো আজ কোথায় কোথায় বম ব্লাস্ট হবে। আসলামের পুরো কথা শেষ হবার পূর্বে মেঘ কল ডিসকানেক্ট করে রুম থেকে বেরিয়ে যায়। অনিল ভয়ে থরথর করে কাঁপছে। তার রুমেই ফুলি নামে মেয়েটির মৃতদেহ পড়ে আছে। অনিল কি করবে ভেবে পাচ্ছে না। মেয়েটি কি করে তার ফ্ল্যাটে আবার ফিরে এলো আর মরে গেল কি করে, অনিলের মাথায় ঢুকছে না। অনিল আরও ভালো করে শিওর হওয়ার জন্য ফুলের হাতের পালস চেক করার জন্য হাতে স্পষ্ট করতে কেঁপে উঠল অনিল।
ধূসর প্রেমের অনুভূতি পর্ব 2। অনিল ভয়ে থরথর করে কাঁপছে। ফুলি নামের মেয়েটির মৃতদেহ পড়ে আছে। অনিল কি করবে ভেবে পাচ্ছে না। মেয়েটি কি করে তার ফ্ল্যাটে আবার ফিরে এলো, আর মরে গেল কি করে, এটাও অনিলের মাথায় ঢুকছে না। অনিল আরও ভালো করে শিওর হওয়ার জন্য ফুলির হাতের পালস চেক করার জন্য কষ্ট করতে কেঁপে উঠল, কারণ ফুলি নামের মেয়েটির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। অনিল কি করবে না করবে ভেবে পাচ্ছে না। মাথায় হাত দিয়ে বসে পড়ে অনিল, কারণ অনিল খুব ভালো করে বুঝতে পারছে সে ফেঁসে গেছে। এখন আমি কি করব? মেয়েটার লাশ আমি কি করে লুকাবো? পুলিশ যদি জেনে যায় তাহলে আমাকে তো খুনি ভেবে অ্যারেস্ট করবে। অনিলের ভাবনার মাঝে কলিং বেল বেজে ওঠে। অনিল আরও ভয় পেয়ে যায়। অনবরত কলিং বেল বাজতে লাগলো। এক পর্যায়ে অনিল বাধ্য হয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে অনিল অবাকের চরম পর্যায়ে চলে গেল। এত তাড়াতাড়ি পুলিশ এখানে চলে আসবে সেটা অনিল ভাবতেও পারেনি। আপনি তো অনিল, পুলিশ অফিসার? জি, আমি অনিল। কিন্তু আপনারা এখানে? আমাদের কাছে খবর আছে এখানে একটা মার্ডার হয়েছে। পুলিশের কথা শুনে ভয়ে ঢোক গেল অনিল। মার্ডার? এখানে আপনাদের কোথাও ভুল হচ্ছে অফিসার। এখানে কোনো মার্ডার হয়নি। মার্ডার হয়েছে কি হয়নি তা তো জানা যাবে। আমরা আপনার পুরো ফ্ল্যাটটা সার্চ করব অফিসার। ফ্ল্যাট সার্চ করুন। মার্ডার হয়েছে কি হয়নি তা তো জানা যাবে যখন আমরা আপনার পুরো ফ্ল্যাটটা সার্চ করব অফিসার। আপনারা পুরো ফ্ল্যাট সার্চ করুন। ওকে স্যার। আদিল আর রাফি দুজনে ফারহা আর ফারিয়াকে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। এটা দেখে মেঘ চরম বিরক্ত। তার থেকেও বেশি বিরক্ত হলো ফারহার উপরে যমজ দুই বোন একই রকম চুলের স্টাইল করার কারণে কে ফারহা কে ফারিয়া বোঝার কোনো জোর নেই। এদিকে আদিল ফারহার হাত ধরে আড়ালে টেনে নিয়ে বলে, আপু তুমি দেশে ফিরেছ, তাতে আমার খুব খুশি। কিন্তু তুমি এবার মেঘ ভাইকে আর কষ্ট দিও না। তুমি তো জানো মেঘ ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। আমি জানি পিচ্ছি মেঘরাজ আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ট্রাস্ট মি, আমি মেঘের ভালো চাই। আর তাই মেঘরাজকে আমি আমার জীবনের সাথে জড়াতে চাই না। আর সবচেয়ে বড় কথা, ফারিয়া মেঘকে ভালোবাসে। ফারহার কথা শুনে আদিল যেন আকাশ থেকে পড়ল। ফারিয়া মেঘকে ভালোবাসে এটা সত্যি আদিলের কাছে বিষয়জনক, কারণ ফারিয়ার একাধিক রিলেশন আছে। কখনো 7 দিনের বেশি বয়ফ্রেন্ড টিকিয়ে রাখে না। প্রত্যেক সপ্তাহে তার বয়ফ্রেন্ড চেঞ্জ হয়। এটা আদিল লন্ডনে গিয়ে জানতে পেরেছে। আপু তুই জানিস ফারিয়া আপুকে? তার পছন্দ কখনো একের উপর সীমাবদ্ধ নয়। পিচ্ছি, আমি আমার বোনকে খুব ভালো করে চিনি। তুই আমাকে ওকে চেনাতে আসিস না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস কর। আমি তোকে আর কিছু বলতে আসবো না। আদিল মন খারাপ করে চলে যায়। এদিকে ফারহা আদিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এই ফারহা তার প্রিয় জিনিস নিজের কাছে রাখতে জানে পিচ্ছি, আর এটাও জানে কি করে নিজের প্রিয় জিনিসটা অন্যের হাত থেকে রক্ষা করতে হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। ফারহা বিড়বিড় করে কথাগুলো বলে যেতে নিলে পিছনে থেকে মেঘ ফারহার হাত শক্ত করে চেপে ধরে বলে, আমি কি অপরাধ করেছি ফারু পাখি? আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? এতগুলো বছর তুমি বিহীন এক জীবন্ত লাশের মতো জীবন কাটিয়েছি আর কত। ফারহা দাঁতে দাঁত চেপে কটমট করে মেঘের দিকে তাকিয়ে বলে, আমি ফারহা নই মেঘ, আমি ফারিহা। তুমি ফারহাকে বলা কথাগুলো আমাকে কেন বলছো? ফারহার গলার মুখের গুজে বলে। ফারহার কথাগুলো শুনে মেঘের হাতের বাঁধন আলগা হতে হতে আরও শক্ত করে চেপে ধরে ফারহার গলায় মুখ গুজে বলে, এই শরীরের ঘ্রাণ আমার চেনা ফারু পাখি। যতই তুমি নিজেকে ফারিয়া বলে দাবি করো, আমি জানি তুমি আমার ফারু পাখি, আমার ফারহা। ফারহা পারে না এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু মেঘের শক্ত বাঁধনে যে বন্দি, তাই চেয়েও এই মুহূর্তে এখান থেকে চলে যেতে পারছে না। মেঘের বাবা মেহরাব চৌধুরী আর ফারহার বাবা ফায়াজ খান দুজনে বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে খান মঞ্জিলে মেঘের যাতায়াত ছিল। ফারহা আর ফারিয়া জন্মের পর থেকে মেঘ সবসময় ফারহার আশেপাশে থাকতো, ওকে সবসময় বিপদাপদে রক্ষা করত। ফারহা ব্যথা পাওয়ার আগে সে ব্যথা নিজে বরণ করে নিত মেঘ।
ছোটবেলার অনুভূতি বড় হওয়ার সাথে সাথে ভালোবাসায় রূপান্তরিত নেয়। মেঘ ফারহাকে পাগলের মতো ভালোবাসতে থাকে, কিন্তু ফারহা কখনো তার ভালোবাসা মেঘের সামনে প্রকাশ করতো না। ফারহার কাছে সবসময় মেঘের ভালোবাসাটাকে আবছে ধূসর মনে হতো। হয়তো এটাই ফারহা ধূসর প্রেমের অনুভূতি, যেটা এখনও মেঘকে জানতে দিতে চায় না ফারহা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর একমাত্র ফারহা দিতে পারবে। ফারহা রাফিয়ার কাছে আসতে ফারহাকে কিছু একটা ইশারা করতে ফারহা চোখের পলক ফেলে। তা দেখে ফারিয়া নিশ্চিত হয়, তুমি তো ফারিয়া আপু, তাই না? ফারহার দিকে তাকিয়ে রাফি প্রশ্ন করলো। তা শুনে ফারিয়া দুজনে মিটমিটিয়ে হাসতে লাগলো। ফারহার বাবা মা ফায়াজ খান আর আইরিন খান কেউ এখনো তাদের দুই মেয়েকে চিনতে পারে না, কে ফারহা আর কে ফারিয়া। তবে আদিল এই দুই বোনকে ছোটবেলা থেকে আলাদা করে চিনতে পারে। তবে বিষয়টা ফারহা আর ফারিয়া ছাড়া কেউ জানে না। চৌধুরী পরিবারের সব সদস্য সন্ধ্যায় এসে হাজির হয়। তাদের সদরে আপ্যায়ন করতে বিশেষ কিছু কর্মচারী নিয়োগ করা। মেঘের বাবা মা মেহেরাব চৌধুরী আর মিসেস মেহেরিমা চৌধুরী ফারিয়া দুজনে দেখে বেশ অবাক হয়। দুজনে বোন পুরো একরকম সাজের কারণে কেউ ফারহা আর কেউ ফারিয়া আলাদা করতে পারছে, বিধায় তারা ফারহা আর ফারিয়ার মায়ের সাথে গল্প জুড়ে দেয়। ফারিয়া চারদিক তাকে মেঘকে দেখতে না পেয়ে ফারহাকে বিষয়টা জানাতে ফারহা ফারিয়াকে পাঠায় মেঘকে খোঁজার জন্য। আর এদিকে ফারহা সবার চোখের আড়ালে খান মঞ্জিল থেকে বেরিয়ে যায়। তুমি আমার রুমে কি করছো মেঘ? ফারিয়া। পিছন থেকে কারো গলার আওয়াজ পেয়ে চমকে ওঠে মেঘ তার ঠোঁটের কোণে মারাত্মক সুন্দর হাসিটা ফুটিয়ে তুলে ফারিয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে ফারিয়ার কাছে এসে এক হাত দিয়ে ফারিয়ার কোমর চেপে ধরে ফারিয়ার গালে আঙ্গুল দিয়ে সাইড করতে করতে বলে ওঠে, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। ফারিয়া মেঘের গলা জড়িয়ে ধরে মাতাল কণ্ঠে বলে ওঠে, আমার জন্য অপেক্ষা করছো, অথচ আমাকেই ডাকোনি? এটা কেমন কথা মেঘ? তোমায় ডাকিনি কারণ আমি জানি তুমি আমাকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে এসে হাজির হবে। ফারিয়া মেঘকে জড়িয়ে ধরে পুরো রুমে চোখ বুলিয়ে রহস্যময় হাসি দিল, যে হাসির রহস্য মেঘের অজানা। হঠাৎ করে মেঘ ফারিয়াকে ছেড়ে দিয়ে বলে, চলো বাহিরে, যেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ফারিয়া মেঘের কথার উত্তরে কিছু বলল না। মেঘের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে অনিলকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে গেছে। খবরটা পেয়ে মিডিয়ার কাছে পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি। প্রত্যেকটা টিভি চ্যানেল এখন অনিলকে দেখাচ্ছে। তার সাথে সাথে ফুলি নামক প্রস্টিটিউটের সাথে অনিলের সম্পর্ক বানানোর ভিত্তিহীন নানা খবর প্রচার হচ্ছে। ফুলির ডেড বডি পোস্টমর্টম এর জন্য পাঠানো হয়েছে। অনিল বাবা মা দেশের বাইরে থাকা বিধায় এখনই তারা কিছু করতে পারছে না। তবে খবরটা শোনা মাত্রই দেশে ফেরার জন্য টিকিট কেটেছে। অন্যদিকে ফারহা পার্টি থেকে বের হয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। মেঘের গার্ড ফারহাকে আর খুঁজে পায় না। ফারহাকে খুঁজে না পেয়ে মেঘকে ফোন করে জানাতে মেঘ পার্টি থেকে বেরিয়ে পড়ে। মেঘকে বের হতে দেখে ফারিয়া তার ফোন সাথে সাথে কাউকে একটা মেসেজ সেন্ড করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ফারিয়া। লং গাউনটা পরে ফারিয়ার পিঠ গলা চুলকাচ্ছে, বিদায় ফারিয়া দেরি না করে গাউনটা খুলে ফেলে। মিররের সামনে স্লিপলেস শর্ট আর ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। শরীরে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ স্পষ্ট। ফারিয়া ডয়ার থেকে একটা মলম বের করে নতুন কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে কানে হেডফোন গুঁজে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে ফারিয়া। মেইন গেটের সামনে 4টা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। ফারিয়া স্থির শান্ত দৃষ্টিতে কুকুরগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা ধারালো ছুরি বের করে উল্টে পাল্টে দেখে কোমরে গুজে নিল ফারিয়া। ডাইনিং টেবিলে মোহনা বেগম, আদিল, রাফি, ফায়াজ খান, আইরিন খান, মেঘের বাবা মা মেহেরাব চৌধুরী আর মিসেস মেহরিমা চৌধুরী অপেক্ষা করছে ফারহা আর ফারিয়ার জন্য। কিন্তু ফারিয়া আর ফারহাকে আসতে না দেখে আইরিন সার্ভেন্ট পাঠায় তাদের ডেকে আনার জন্য। ফারিয়া শরীরে ওড়না দিয়ে জড়িয়ে দরজা খুলে সার্ভেন্টকে জানায় আজ তারা দু বোনের কেউ খাবে না। ফারিয়ার কথা মতো নিচে গিয়ে সার্ভেন্ট ফারিয়ার কথাগুলো বলতে ফায়াজ খান বেশ রেগে যায়, কিন্তু তার বন্ধু আর তার স্ত্রীর সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইছে না।
বিদায় খেতে শুরু করতে বললেন। নির্জন এক ফাঁকা রাস্তায় কালো কোট পরিহিত একজন হেঁটে চলেছে। তার গা ঘেঁষে হেঁটে চলেছে একটি কুকুর। কালো কোট পরিহিত ব্যক্তির হাতে তার ধারালো ছুরি, যেটা রাস্তার সোডিয়ামের আলোয় চিকচিক করছে। কিছু দূরে যেতে একটা কালো গাড়ি এসে ব্যক্তি তার সামনে এসে দাঁড়াতে তিনি গাড়িতে উঠে যায়। কুকুরটি ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। রাত 3:10 খুব সাবধানে খান মঞ্জিলের মেইন গেটে প্রবেশ করে ফারহা। ফারহাকে দেখে কুকুরগুলো চিৎকার করা বন্ধ করে ফারহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ফারহা তার হাতের মুঠোয় কয়েক পিস বিস্কিট কুকুরদের সামনে ফেলে দিয়ে ভেতরে ঢুকে যায়। রুমে এসে ফারিয়াকে এলোমেলোভাবে শুয়ে থাকতে দেখে ফারহা তার ব্রুকুসকে তাকায় ফারিয়ার দিকে। তাকাতে বেডের উপরে খালি ইঞ্জেকশন দেখে রেগে দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে বলে, এই মেয়েটা আজও আমার কথাও শুনলো না, আজও ড্রাগস নিয়েছে, ইডিয়েট। ফারহা খালি ইঞ্জেকশন আর নেশা করার সামগ্রীগুলো সরিয়ে ফেলে ফারিয়াকে বেডে ঠিকমতো শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়ে নিজের রুমে ঢুকতেই চমকে ওঠে ফারহা। পরের পর্বটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।